ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের উপকার হবে যেভাবে। গত 8 এপ্রিল ভারত জানাইল তারা বাংলাদেশকে আর ট্রান্সশিপমেন্টের সুবিধাটা দিবে না। ওদের এই সার্কুলারটাতে এই কথাটা খুব স্পষ্টভাবে লেখা আছে। 2020 সালের 29 জুন বাংলাদেশ আর ভারতের মধ্যে চুক্তি হয় ভারতের ভূখণ্ড ব্যবহার করার মাধ্যমে বাংলাদেশ তৃতীয় কোনো একটা দেশে পণ্য রপ্তানি করতে পারবে। আর এই প্রক্রিয়াটা হবে ট্রান্সশিপমেন্ট, মানে আমি আমার মাল জন্য ইন্ডিয়ার সমুদ্রবন্দর, বিমানবন্দর এগুলা ব্যবহার করতে পারবো। খেয়াল করেন, ট্রান্সশিপমেন্ট বাতিলের এই ঘোষণাটা আসলো যখন গত 7 থেকে 10 এপ্রিল বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন চলতেছিল। এটার ঠিক মাঝপথেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলাফুর ইয়াসমিন বিবিসিকে বলতেছেন, ভারত দেখেছে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে তার নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে পেরেছে এবং এটি ভারত পলিটিক্যালি পছন্দ করছে না। বাংলাদেশের সাথে তোমরা বাণিজ্য করো না, অনেকটা এইরকম বার্তা দেয়ায় হয়তো তারা চেষ্টা করতেছে। আর ভারতের গদি মিডিয়াতে দেখেন এইরকম থাম্বনেইল দিয়ে ভিডিও ছাড়তেছে। অন্যদিকে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন রাশিদ বলতেছে, তো আমরা এটাকে আসলে একটা অপরচুনিটি হিসেবে দেখছি নট নেসেসারিলি যে ট্রান্সশিপমেন্ট চলে যাওয়াতে আমাদের খুব লাভ হয়েছে সেটা আমি বলছি না। আমি বলছি এটাকে অপরচুনিটি এই কারণে। কোন কারণে এটাকে অপরচুনিটি বা সুযোগ বলা হইতাছে বাংলাদেশের জন্য এই ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলকে? এটা কি বাংলাদেশের জন্য ভালো হইল নাকি খারাপ হইল? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল কিভাবে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে পারে, এইসব যাবতীয় ঘটনা ব্যাখ্যা করব আজকের এই আলোকচিত্রের এই পর্বে। তো চলুন শুরু করা যাক। ট্রান্সশিপমেন্ট জিনিসটা কি আশা করছি এতক্ষণে সবাই বুঝে গেছেন। এটার কিছু রকম ফের আছে, কিন্তু আমরা যে ট্রান্সশিপমেন্ট নিয়ে কথা বলতেছি, মনে করেন কোনো একটা তৃতীয় দেশে আমি আমার পণ্য পাঠাবো, মনে করেন স্পেনে। এইখানে বাংলাদেশ থেকে আমি আমার পণ্যের চালান দ্বিতীয় দেশ অর্থাৎ ভারত স্থলপথে, মনে করেন ভারতের কলকাতা কিংবা দিল্লির যে বিমানবন্দর আছে ওইখানে নিয়ে গেলাম, আর ওইখান থেকে বিমান দিয়ে আমার পণ্য আমি স্পেনে পাঠাই দিলাম। এই যে এখানে বিমানবন্দরের মধ্যে আমার হয়তো ট্রাক থেকে বিমানের মালগুলো উঠানো লাগছে, এই পুরো প্রক্রিয়াটাই হইতাছে এক ধরনের ট্রান্সশিপমেন্ট। গত 15 মাসে ভারতের এই ট্রান্সশিপমেন্ট সুবিধা ব্যবহার করে বাংলাদেশ 36টা দেশে প্রায় 35,000 টন পরিমাণ পণ্য রপ্তানি করেছে, যার বাজার মূল্য প্রায় 5,640 কোটি বা 46.2 কোটি ডলার। আচ্ছা, এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসে না, বাংলাদেশেও তো অনেকগুলো এয়ারপোর্ট আছে, আমাদের দেশের ব্যবসায়ীরা চাইলে আমাদের দেশের এয়ারপোর্ট ব্যবহার করেই তো তাদের মালটা ইউরোপে পাঠাইতে পারে। এত কষ্ট করে তাহলে ওরা আবার এই মালটা দিল্লি কিংবা কলকাতার বিমানবন্দর পর্যন্ত নিয়ে যায় কেন? ইন্টারনেটলি ভারতে ওদের এয়ারপোর্ট থেকে মাল পাঠাইলে খরচ বাংলাদেশের তুলনায় কম পড়তো এতদিন। আপনি জিজ্ঞাসা করতে পারেন কেন? এটা আশিক চৌধুরীও জিজ্ঞাসা করেছেন। বাংলাদেশে এই মুহূর্তে যে সিচুয়েশন, তাতে দিল্লি বা কলকাতা থেকে ফ্লাই করা আমাদের এই সাপ্লায়ারদের জন্য সস্তা ঢাকা থেকে ফ্লাই করার চেয়ে। হাউ ইজ দ্যাট পসিবল? আই হ্যাভ নো আইডিয়া। সমস্যা নাই, পুরো আইডিয়াটা আমি আপনাদের বুঝাই দিতেছি। এখানে রিফায়াতুল্লাহ মৃধা এবং রাশিদুল হাসানের একটি আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ। ইমিডিয়েট সামনের যে আলোচনাটা, এটা এই আর্টিকেলের বেসিসেই করা হবে। ব্যবসায়ীরা ঢাকা থেকে মাল পাঠাইতে চায় না, ভারত থেকে মাল পাঠাইতে চায়। কারণ কি? নাম্বার 1, মনে করেন আপনি 1 কেজি গার্মেন্টস পণ্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরোপে পাঠাবেন, আপনার খরচ হবে 354 থেকে 390 টাকা। এটা আমি অফ টপিক সিজনের কথা বলতেছি। যখন একদম পিক সিজন থাকবে, সবাই মাল পাঠাইতে যাবে, তখন এই খরচটা বাইরা প্রায় 550 টাকা পর্যন্ত হইয়া যায়। সেখানে ভারতের বিমানবন্দর ব্যবহার করে পাঠাইলে এই খরচটা পড়ে প্রতি কেজিতে মাত্র 317 টাকা। খেয়াল করবেন, এখানে কিন্তু বাংলাদেশ থেকে স্থলপথে আমি যে পণ্যটা ভারতে পাঠাইতেছি, এই খরচটা ইনক্লুড করার পরেও এটা প্রতি কেজিতে 317 টাকা থাকে, যেটা এখনও বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করে পাঠাইলে আমার যে খরচ হইতো ওইটার তুলনায় কম। তাহলে চিন্তা করেন কতটা সস্তায় ভারতের বিমানবন্দর ব্যবহার করা। নাম্বার 2, কারণ বিমানবন্দরের যে কার্গো ভিলেজ থাকে সেখানে মালপত্র আয়না জমা কইরা রাখতে হয়, ওইটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি 300 টন, কিন্তু অফ সিজনে ওদেরকে দিনে প্রায় 800 টন হ্যান্ডেল করা লাগে, যেটা পিক সিজনে দিনে 1200 টন পর্যন্ত পৌঁছায়। এই কারণেই ঢাকার এই বিমানবন্দরের বছরের পর বছর এই গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের মধ্যে মিসম্যানেজমেন্ট হয়, পুরা প্রসেসটা ইনএফিশিয়েন্ট থাকে। অন্যদিকে খরচও বেশি গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের জন্য। এর জন্য ঢাকার বিমানবন্দরে আপনার খরচ হবে প্রতি কেজিতে প্রায় 35 টাকা। সেখানে আপনি যদি দিল্লি বিমানবন্দরে যান, মাত্র খরচ হবে আপনার প্রতি কেজিতে 6 টাকা। চিন্তা করছেন? আমাদের এখানে এই জায়গাটাতে খরচ প্রায় 6 গুণ। তার সাথে দিল্লির বিমানবন্দরে অনেক দ্রুত সবকিছু ক্লিয়ার করা হয়, মাল খুব দ্রুত বিমানে উঠানো যায়। আর ঢাকা বিমানবন্দরে এই প্রসেসটা অনেক স্লো,
তখন ধরেন আমাদের কাছে হরতাল হতো অথবা পলিটিক্যাল ইনস্টেবিলিটি হতো, তারপর ওখানে একটা ব্যাকলগ হয়ে যেত আমাদের আবার বিমানবন্দরে অথবা পোর্টে। তখন যখন বায়ার হয়েছে তাড়াতাড়ি মাল শিপমেন্টের কথা বলতো, তখন আমরা যখন কলকাতা ইউজ করতাম। মানে বুঝতেছেন অবস্থা? রাজনৈতিক স্থিতিশীলতা ব্যবসার জন্য কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। কলকাতার বিমানবন্দর ব্যবহার করার অন্যতম কারণ উপর থেকে বায়াররা যখন প্রেশার দিত তাড়াতাড়ি মাল পাঠাও। ঢাকার বিমানবন্দরে যখন ব্যাকলগ হয়ে থাকতো ওই চাহিদাটা পূরণ করার জন্য ব্যবসায়ীরা তখন কলকাতায় চলে যেত। নাম্বার 3, জ্বালানির খরচ। ঢাকা আর দিল্লির বিমানবন্দরের জেট ফুয়েল অর্থাৎ বিমানে যে জ্বালানিটা ইউজ করা হয়, এখানে খরচের একটা বিশাল ব্যবধান আছে। ঢাকাতে প্রতি গ্যালনে এই জ্বালানির খরচ প্রায় 122 টাকা বেশি পড়ে। দিল্লির তুলনায় ঢাকাতে এই খরচ প্রায় 30% বেশি হয়। জেট ফুয়েলের ক্ষেত্রে আর কোনো একটা এয়ারলাইনের অপারেটিং যে কস্ট আছে ওটা চালাইতে যে খরচ হয় তার 40% এই জেট ফুয়েলের পিছনেই খরচ হয়। এমনটাই বিমান বাংলাদেশের স্পোক পারসন বুশরা ইসলাম বলতেছেন। নাম্বার 4, দ্য মেইন রিজন ফর ইউজিং কলকাতা ওয়াজ কলকাতা কিন্তু অলমোস্ট 25 to 30% চিপার থাকে। এখানে একটা রিজন ছিল, রিজনটা হলো যে আমাদের এখানে যে এয়ার ফ্রেট যেটা এটা নির্ধারণ করে এয়ারলাইন্সরা, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু এটা রেগুলেটেড। এয়ারলাইন্সগুলো অনেক সময় নিজেদের লাভের জন্য খরচ বেশি রাখে, যেটাকে হয়তো রেগুলেট বা পর্যবেক্ষণের ভেতরে রাখা যাইতো। যে কাজটা ভারত করে সেটা হয়তো বাংলাদেশে এতদিন পর্যন্ত সম্ভব হয় নাই। এতক্ষণ ধরে 4টা কারণ আপনাদের সামনে ব্যাখ্যা করলাম। বাংলাদেশ থেকে তৃতীয় কোনো একটা দেশে মাল পাঠানোতে কেন ব্যবসায়ীরা এতদিন পর্যন্ত বাংলাদেশের বিমানবন্দরের চাইতে ভারতের বিমানবন্দরগুলো ব্যবহার করা বেশি উপযোগী মনে করত, সস্তা মনে করত। এখন চলেন দেখি এই সমস্যার সমাধানগুলো আমাদের কি কি হইতে পারে। প্রথমের একটা জিনিস বলি, সবাই এক কথাই বলতেছে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে, এতে যে বাংলাদেশের একদম হাত পা ছড়াছড়ি করে কান্নাকাটি করার অবস্থা এরকমটা একদম না। বাংলাদেশ খুব সিস্টেমেটিক্যালি ভারতের এই ট্রান্সশিপমেন্ট বাতিলের পরবর্তী প্রভাবটা মোকাবেলা করতে পারবে। রাইটার্সের রেফারেন্স দিয়ে বলতেছি, বিজিএমই এর সাবেক প্রেসিডেন্ট রুবানা হক বলতেছেন এইটার প্রভাব হয়তো খুব বেশি হবে না। তৈরি পোশাক শিল্প খাত, যেটা কিনা বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানির জায়গা, এখানে সবসময় ডিরেক্ট শিপিংকে প্রায়োরিটাইজ করছে। মানে ট্রান্সশিপমেন্টের তুলনায় ডিরেক্ট শিপিংটা বেশি হয়েছে। এই কারণে এই ট্রান্সশিপমেন্ট বাতিলের প্রভাবটা হয়তো খুব মারাত্মকভাবে পড়বে না। একটা বড় স্বস্তির নিঃশ্বাস আমাদের জন্য হইতে পারে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। এইখানে 3টা কারণ আছে। প্রথম কারণ হইতেছে এখন যে টার্মিনাল 1 আর টার্মিনাল 2 আছে, আপনারা যারা ঢাকার বিমানবন্দরে গেছেন তারা শিওর এই 2টা টার্মিনাল দেখছেন। এগুলার কার্গো হ্যান্ডেল করার যে বার্ষিক সক্ষমতা এটা হচ্ছে প্রায় 2 লক্ষ টন। যখন টার্মিনাল 3 ওপেন করা হবে তখন এই 2 লক্ষ টনের সাথে আরও এক্সট্রা 3 লক্ষ টন ক্ষমতা যুক্ত হবে। মানে বছরে প্রায় টোটাল 5 লক্ষ টন কার্গো হ্যান্ডেল করার সক্ষমতা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেরই থাকবে। শুধু আরও তো বিমানবন্দর আছে বাংলাদেশে, একটু পরে কথা বলতেছে এগুলো নিয়ে। বুঝেন টার্মিনাল 3 চালু হইলে কত বড় একটা সুযোগ বাংলাদেশের সামনে আসবে। দ্বিতীয় কারণ হইতেছে এই টার্মিনাল 3তে খুবই অ্যাডভান্সড লেভেলের কোল্ড স্টোরেজ সলিউশন আছে, আমরা যেটাকে বাংলায় হিমাগার বলি। যেসব পণ্য পৌঁছা যায়, খাবার দাবার জাতীয় জিনিস, ওইগুলোকে একটা বেশি সময় ধইরা সংরক্ষণ করার জন্য বড় একটা কোল্ড স্টোরেজ দরকার হয়। মনে করেন আপনার বাসাবাড়ির সমান এত বড় একটা ফ্রিজ টার্মিনাল 3 থেকে 3 ক্যাটাগরির এই ফ্যাসিলিটি থাকবে, যেটার জায়গা প্রায় 396.15 স্কোয়ার মিটার আর ক্যাপাসিটি প্রায় 4000 টন। মনে করেন একদম ফ্রেশ ফল পাঠাইতে চান। ডক্টর ইউনুস তো আম কাঁঠাল এগুলো পাঠাইতে চাইছেন চায়নাতে। মনে করেন আমি সবজি রপ্তানি করব, সি ফুডগুলো রপ্তানি করব, চিংড়ির মতো জিনিস, তখন এই যে এত বড় কোল্ড স্টোরেজ এগুলো আমার কাজে লাগবে খুব। তৃতীয় নম্বর কারণ, যেটা অনেক বড় একটা কারণ, টার্মিনাল 3 কার্গো কমপ্লেক্সটা হলো ফুললি অটোমেটেড। মানে মালপত্র স্ক্যান করা, শর্টিং করা, এগুলো ট্র্যাক করা, কোনটা কোন বিমানের মধ্যে যাইতেছে এই সব কিছু ডিজিটাল হয়ে যাবে। একটার পর একটা কাজ অটোমেটিক্যালি সম্পন্ন হইতে থাকবে। এর মাধ্যমে মাল পাঠানোতে সময়টা যেটা লাগে সেটাও কমবে। সাথে যারা পাঠাইতেছে ওরা খুব শান্তি মতন এই মালটা যে জায়গায় পৌঁছাবে এই টার্মিনালটা করা হচ্ছে এখানে যাতে এই লজিস্টিক্যাল সাপোর্টটা থাকে, যাতে আমাদের কলকাতায় না যেতে হয়। আপনারা জানেন আমাদের 3rd টার্মিনাল অচিরে হয়তো এটা চালু হয়ে যাবে, তখন এই ধরনের কনস্ট্যান্ট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 3 কিন্তু আংশিকভাবে উদ্বোধন করা হয়েছিল 2023 সালের অক্টোবরের 7 তারিখ। এখন এটা শেষ হওয়ার কিছু কাজ বাকি আছে। আশা করা হইতাছে এই বছর অর্থাৎ 2025-এর শেষ নাগাদ হয়তো টার্মিনাল 3 খুলে দেওয়া হবে আর এইটা পুরোদমে কাজ করবে। এইটা গেল ঢাকার বিমানবন্দরের কথা। এখন চলেন যাই সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। আগামী 23শে এপ্রিল গার্মেন্টস পণ্য নিয়ে এই বিমানবন্দর থেকেই অর্থাৎ সিলেট থেকে স্পেনে যাবে একটা ফ্লাইট, যেখানে থাকবে 7 টন পণ্য।
মানে এইটা চাইতেছি ইউরোপে, মানে ইউরোপ বাউন্ড একটা ফ্লাইট। এইটার আগে আমাদের দেশে এই যে কার্গো মালামাল পাঠানো, বিমান করে মাল পাঠানো, এই সার্ভিসটা শুধুমাত্র ঢাকার বিমানবন্দরেই অ্যাভেলেবেল ছিল। এখন এই যে সিলেট বিমানবন্দরের মতন আমরা যদি অন্যান্য বিমানবন্দরগুলোকেও কার্গো পাঠানোর কাজে সক্ষম করে তুলতে পারি, এটা বাংলাদেশকে অনেক দিক থেকে হেল্প করবে। এই ফ্যাসিলিটিগুলোর সক্ষমতা বাড়াইতে পারলে বাংলাদেশকে আর ভারতের দিকে মুখাপেক্ষী হইতে হবে না। এখন তো আর মুখাপেক্ষী থাকার প্রশ্ন নাই, ভারত তো বাতিলই কইরা দিছে। যেটা হয়, আপনাকে ধরেন তুইলা যদি পানির মধ্যে ফেলায় দেওয়া হয়, আপনি তাইলে ঠিকই সাঁতার কাটা শিখবেন। বাংলাদেশ এখন সেই পানির মধ্যে সাঁতার কাটা শিখতেছে। আর এই কারণেই রপ্তানি সংশ্লিষ্ট অনেকেই বলতেছেন ভারতের এই ট্রান্সশিপমেন্ট বাতিল করাটা বাংলাদেশের জন্য একটা অপরচুনিটি বা সুযোগ। আর এইটা প্রমাণ করা, এটা বোঝানোই আজকের এই পুরা ভিডিওর মেইন উদ্দেশ্য ছিল। যদি সামারি করি, বাংলাদেশের ভয় পাওয়ার কোনো কারণ নাই, খুব বড় আহামরি কোনো ক্ষতি হইয়া যাইতেছে না ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল কইরা দিছে দেখা। বরং আমরা এক্ষেত্রে আমাদের নিজেদের সক্ষমতা বাড়ানোর একটা খুব বড় সুযোগ পাইলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনার যদি চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে, আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।